আসসালামু আলাইকুম। এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনে দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে জনগণ। যশোর ও সাতক্ষীরার জনসভায় ডা শফিকুর রহমান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনার 17 বছর এবং আরেকটি দলের 17 মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। আসিফ মাহমুদ বর্তমান শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলিরিয়াজ। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না জ্বালানি উপদেষ্টা। আন্দোলন বন্ধ করতে বেতন বাড়ানোর সুপারিশ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। স্বৈরাচারের মতোই একটি দল বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপি কখনো দুর্নীতিতে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না। প্রমাণ ছাড়া সমালোচনা না করে জনগণের জন্য কাজ করার পরিকল্পনা তুলে ধরার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহের মানুষের ভাগ্য পরিবর্তনে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ময়মনসিংহ থেকে মোহাম্মদ মহসিন এর ক্যামেরায় কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 22 বছর পর ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে বিএনপির কাণ্ডারি। বিরচিত সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করে নেন ময়মনসিংহবাসী। বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের উত্তাল স্লোগানে মুখর হয়ে ওঠে সার্কিট হাউস ময়দান ও এর আশপাশের এলাকা। ময়মনসিংহের পক্ষ থেকে এর আগে ময়মনসিংহ মহানগর ও বিভাগের 4 জেলা থেকে আসা নেতাকর্মী আর সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় সার্কিট হাউস ময়দান। শুরুতেই বক্তব্য রাখেন বিভাগের 4 জেলার 24টি আসনের ধানের শীষের প্রার্থীরা। এরপরে বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান বলেন, যে অধিকারের জন্য হাজারো মানুষ জীবন দিয়েছে, সে ভোটের অধিকার দরকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য। মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন, যার যে ভোট কেন্দ্রের সামনে, ঠিক আছে, পরে লাইন দিয়ে দাঁড়াবেন, ভোট শুরু হবে, সাথে সাথে ভোট দেওয়া ইনশাআল্লাহ শুরু করবেন। কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না। কি করা লাগবে? থাকতে হবে, কড়াই গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি, আমরা যদি একসাথে থাকি, আমরা যেভাবে স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা যদি ইনশাআল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। উন্নয়ন বঞ্চিত ময়মনসিংহবাসীর নানা নাগরিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, জনগণের সমস্যা সমাধানের পরিকল্পনা একমাত্র বিএনপির আছে, অন্য কারণেই। বাংলাদেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। কারণ জনগণ তাকেই ভোট দিবে যারা জনগণের জন্য কাজ করবে। তাই তো বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেরকম একটি দল যাদের পরিকল্পনা রয়েছে আগামী দিনে দেশকে কিভাবে পরিচালনা করবে। তারেক রহমান দাবি করেন, একমাত্র বিএনপি জানে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। অতীতে তা প্রমাণিত হয়েছে, কিন্তু একটি দল মিথ্যা প্রচারণা করে মানুষকে বিভ্রান্ত করছে। একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন, 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2জন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? খালেদা জিয়া যখন 2001 সালে দেশ পরিচালনার দায়িত্ব পায়, তখন ধীরে ধীরে বাংলাদেশ
দুর্নীতির করার গাছ থেকে বের হতে শুরু করলো। পরে 24টি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, দেশকে নিরাপদ রাখতে হলে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে নানা নাগরিক সমস্যায় জর্জরিত ময়মনসিংহের মানুষ ধানের শীষের পক্ষে সমর্থন চেয়ে তারেক রহমান বললেন, এসব সমস্যার সমাধানে পরিকল্পিত ও বাস্তবসম্মত উদ্যোগ নেবে বিএনপি। নিশ্চিত করা হবে জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সমান অধিকার। ময়মনসিংহের সার্কিট হাউস ময়দান থেকে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের রাজবাড়ী মাঠে বিএনপি নির্বাচনী সমাবেশে স্থলে আছেন আমাদের সহকর্মী, আমাদের বিশেষ প্রতিনিধি কামরুজ্জামান রাজীব। রাজীব, তারেক জিয়া কি সভাস্থলে পৌঁছেছেন এবং জনসমাগম সহ সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমাদের আইন শৃঙ্খলা ভাইদের যে সহযোগিতা করছেন, বোনদের যে সহযোগিতা করছেন, এর জন্য নাজিয়াত, আসলে এখানকার যে সবশেষ পরিস্থিতি, তারেক রহমানের অপেক্ষায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন হাজারো জনতা। আমি একটু দেখাতে চাই সমাবেশটি, যেই সমাবেশটির সূচি অনুযায়ী কিন্তু সন্ধ্যা 6টায় শুরু হওয়ার কথা। তারেক রহমানের এই সমাবেশে আসার কথা। ময়মনসিংহের যে সমাবেশ তা শেষ করে এই গাজীপুরের নির্বাচনী সমাবেশে আসার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি কিন্তু এখানে পৌঁছতে পারেননি। পথে পথে নেতাকর্মী সমর্থকদের অভ্যর্থনায় সিক্ত হয়ে বিভিন্ন জায়গায় যানজটে পড়েছেন, তাই এখনও কিন্তু তিনি পৌঁছাতে পারেননি। তবে একজন নেতাকর্মীও কিন্তু এখান থেকে সরে যাননি। নেতাকর্মী ভক্ত সমর্থকরা কিন্তু উজ্জীবিত করার জন্য কিছুক্ষণ পরপরই বিএনপির যে থিম সং তা একের পর এক বাজানো হচ্ছে, তাদের উজ্জীবিত করে রাখা হচ্ছে। তারা কিন্তু এখনও এই সমাবেশ স্থলে অবস্থান করছেন। আমরা দু একজনের সাথে কথা বলতে চাই। আসলে আপনারা তো বিকাল থেকেই এই সমাবেশ স্থলে আছেন, এতক্ষণ ধৈর্য ধরে কি জন্য অপেক্ষা করছেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের আগমনে আজকে এই গাজীপুরে যে জনসভা হতে যাচ্ছে, এটি জনসমুদ্রে পরিণত হয়েছে। আজকে এই শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে কৃষক দল, ছাত্র দল, যুব দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। কেউই মাঠ ছেড়ে যাচ্ছে না, দীর্ঘক্ষণ অপেক্ষা করছে, এটা কেন? আজকে তারেক জিয়া রহমানকে ভালোবেসে এই বাংলাদেশের মানুষ আজকে তারেক রহমানের প্রতি আশ্বাস এনেছে, বিশ্বাস এনেছে, তাকে বাংলাদেশের মানুষ আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। এই জন্য সকলে এখানে উপস্থিত হয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করছেন তারেক রহমানকে দেখাবে। সকাল 6টায় আছি এয়ারপোর্ট থেকে আবার এখানে 2টা কথা বসে আছি, 1 নম্বর উঠিনি তারেক জিয়ার জন্য। 17 বছর পর আছে তারেক জিয়া, আমার ধানের শীষে ভোট দেবো। তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আসলে আপনারা নাজিয়াত এখানে শুনতে পাচ্ছেন যে ভক্ত সমর্থক বিএনপি নেতাকর্মী তারা এক পলক দেখার অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা যে তারেক রহমান আসবেন, তাকে এক পলক দেখবেন, তার দিক নির্দেশনা শুনবেন। এই গাজীপুরের রাজবাড়ী মাঠ লোকের লোকারণ্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারেক রহমান আসবেন। তারেক রহমান এই সমাবেশে উপস্থিত হবেন। আমরা যতটুকু জানতে পেরেছি আর 20-25 মিনিটের মধ্যেই তিনি এখানে উপস্থিত হবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। এই ছিল গাজীপুরের রাজবাড়ী থেকে নির্বাচনী সমাবেশের সবশেষ খবর। জি রাজীব, আপনাকে ধন্যবাদ। গাজীপুরের রাজবাড়ী মাঠ থেকে বিএনপি নির্বাচনী সমাবেশের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাজীব। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে যশোরে 11 দলীয় ঐক্যে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি। এ সময় বিগত শাসনামলে দুর্নীতির অভিজ্ঞতা থেকে মানুষের মনে নতুন রাজনৈতিক প্রত্যাশা ও পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সফরের দ্বিতীয় দিনে সকালে যশোর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জামায়াত ইসলামী ও 11 দলীয় জোটের জনসভা।
ভোর থেকেই দলে দলে নেতাকর্মীদের আগমনে ঈদগাহ ময়দান ছাড়িয়ে আশপাশের সড়কগুলো পরিণত হয় জনসমুদ্রে। জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, গত 54 বছরে যারা দেশ শাসন করেছে তারা কেউই দুর্নীতিমুক্ত নয়। এ কারণেই মানুষ এবার পরিবর্তন চায়। বাংলাদেশের আশায় বাংলাদেশের মানুষ এখন জামায়াত ইসলামীর দিকে তাকিয়ে আছে। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান মামলা বাণিজ্য ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে দেশ গড়ার সুযোগ পাই, আপনার ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আপনাকে সম্মানিত করা হবে, মর্যাদা দেওয়া হবে এবং শতভাগ নিরাপত্তা ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে মেয়েদের চলাচলের জন্য আলাদা যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। জায়গায় জায়গায় পুরুষের জন্য অনেক ব্যবস্থা আছে, মহিলাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই, নামাজের ব্যবস্থা নেই। ইনশাআল্লাহ সেই উদ্যোগগুলো আমরা নেব। দুর্নীতি ও চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে গণভোটে হ্যায়ের পক্ষে রায় দেওয়ার কথাও বলেন তিনি। 12 তারিখ প্রথম ভোটটা পড়বে হা চিহ্নে ইনশাআল্লাহ। হা ভোট যদি বিজয়ী হয় বাংলাদেশ জিতে যাবে, হা ভোট যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। যশোর সমাবেশ শেষে সাতক্ষীরার বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব, কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়েই বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল একেবারেই বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। একদিকে সহায়তায় ফ্যামিলি কার্ডের কথা বলা হচ্ছে, অন্যদিকে একটি দলের কর্মীরা নারীদের ওপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। খুলনা ও বাগেরহাটেও সমাবেশ করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নির্বাচনে কেউ যদি কালো টাকা ও পেশি শক্তি ব্যবহার করে তাহলে তাদেরও শক্ত হাতে প্রতিহত করা হবে বলেও জানান জামায়াতের আমির। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, বাগেরহাট। শেখ হাসিনার ফ্যাসিবাদের পর গত 17 মাস জনগণ অন্য দলের ফ্যাসিবাদ দেখেছে বলে মন্তব্য করেছেন এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নোয়াখালী 2 আসনের সেবারহাট বাজারে 10 দলীয় জোটের পথসভায় তিনি বলেন, যারা অতীতে কোনো কথা রাখেনি তারা ভবিষ্যতেও রাখবে না। এ সময় 10 দলীয় জোটের প্রার্থী সুলতান জাকারিয়া মজুমদারকে সমর্থন দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। আমরা 17 বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি, কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত 17 মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফ্যাসিবাদের মতোই কার্যক্রম করতে দেখেছি। আমরা দেখেছি তারা কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে। আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হক মেরে খেয়েছে, তারা কিভাবে বাংলাদেশের মেহনতি মানুষকে পদে পদে অত্যাচার অনাচারের মধ্য দিয়ে গিয়েছে। বর্তমান সংবিধানে যে ব্যবস্থা রয়েছে তাতে আরও এক ফ্যাসিবাদের উত্থান হওয়া সম্ভব, তাই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় জাদুঘর হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভায় তিনি আরও বলেন, প্রত্যেক ধর্মের সুরক্ষার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার গ্যারান্টি হচ্ছে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেয়া। জুলাই সনদে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয়েছে বলেও জানান আলী রিয়াজ। কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকতে চায় তাহলে জনগণের ম্যান্ডেটের প্রয়োজন হয়, কিন্তু সেই ম্যান্ডেটের পরিবর্তে সংবিধানকে নিজের ইচ্ছা মতো পরিবর্তন করে একজন ব্যক্তি এই পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন, কারণ বাংলাদেশের সংবিধানের মধ্যেই এমন ব্যবস্থা ছিল।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, এবার রোল মডেলের ভোট করতে চায় অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তারা অবৈধ নির্দেশ পালন না করতে, পাশাপাশি ভোট গ্রহণ কর্মকর্তাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো রাজনৈতিক দলের প্রার্থীর পক্ষ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। আইন শৃঙ্খলা বাহিনীকে তারা যেন কখনো কোনো বেআইনি আদেশ, কোনো স্বার্থন্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডে অংশ না নেয়। এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ বা বেআইনি আদেশ মানা যাবে না। সরকারি কর্মকর্তা হিসাবে শতভাগ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে। সারা দেশে নারী হেনস্থা, তাদের ওপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী 31 জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশ করবে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে এই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। আমাদের প্রধান প্রতিপক্ষ যারা আছে ওরা এটা ট্যাগ পেয়েছে যে আমাদের মহিলা ভাইরা যে পরিমাণ অ্যাক্টিভ আছে, এতে মহিলাদের কর্মকাণ্ডই তাদের টোটাল কর্মকাণ্ডকে সারপাস করে দিতে পারে। এই জন্য সারা দেশে আমাদের মহিলাদেরকে আক্রমণ করছে, হেনস্থা করার চেষ্টা করছে, ভয়ভীতি দেখাচ্ছে এবং তাদেরকে ভীত করার জন্য একটি পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করছে। রাজধানী ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা। বিএনপি, জামায়াতে ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দল আর স্বতন্ত্র প্রার্থীরাও গণসংযোগ করছেন। ঢাকার অস্থায়ী বাসিন্দাদের বসবাস বেশি হওয়ায় প্রকৃত ভোটারদের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রার্থীদের। তারপরও রাত দিন এক করে ভোটারদের কাছে পৌঁছাবার চেষ্টা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। মনির হোসেন তপু রিপোর্ট। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর ষষ্ঠ দিনে ঢাকা 16 আসনে মিরপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। সারাদিন ঢাকা 4 আসনে ভোট প্রার্থনা করেছেন বিএনপির প্রার্থী তানবীর আহমেদ রবিন। উর্দুভাষীদের যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতি করে না, সেই মানুষগুলো আমার সাথে আজকে জড়ো হয়েছে। আমার সাথে ধানের শীষের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। সন্ত্রাসী কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করি। আমার এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না, আমার এলাকায় কোনো মাদক ব্যবসায়ীকে আমি ঢুকতে দেব না। ঢাকা 8 আসনে শান্তিনগরে নির্বাচনী প্রচারণায় এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের অভিযোগ করেছেন তার কর্মী সমর্থকরা। প্রচারণায় এভাবে পরিকল্পিতভাবে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। অন্যদিকে একই আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমার সমর্থকরা আক্রমণ করছে বলছে ওরা, জি মিথ্যা কথা। এটা একটা সিম্প্যাথি পাওয়ার জন্য কথা বলছে। আমি এত বছর নির্বাচন করি, 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপি সমর্থকরা কোনো অপোজিট প্রার্থীর উপরে কখনো হামলা করে নাই। নেতাকর্মীদের নিয়ে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান বিএনপি নেতা আব্দুস সালাম। ধানের শীষের পক্ষে গণজোয়া সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা। যেভাবে বিগত দিনই ছিল সেটা যেন না থাকে, একটা সুন্দর পরিবেশ, সুন্দর সমাজ, সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান, বেকারত্ব দূর করা, সবকিছু মিলে তারা একটা নতুন কিছু দেখতে চায়। যে কোনো হুমকি বাধা উপেক্ষা করে নারী ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা 6 আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এদিকে ঢাকা 11 আসনে বাড্ডা 41 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখার প্রার্থী শেখ ফজলে বাড়ি মাসুদ। আমাদের মূল কথা হলো ডোর টু ডোর ক্যাম্পেইন। রিসেলমিংটা আমাদের মুখ্য নয়, যে আমরা খুব অভূতপূর্ব সাড়া পাচ্ছি, কারণ মানুষ একটা পরিবর্তন চাচ্ছে এবং তারা মনে করে যে জামাত সেই পরিবর্তন আনতে পারবে। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সারা দেশে জমে উঠছে ভোটে প্রচারণা। বিভিন্ন জেলাতে বিএনপি সমর্থিত জোট ও জামায়াতে এনসিপি জোটের প্রার্থীদেরই বেশি প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় পার্টি, স্বতন্ত্র ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। গণসংযোগে প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান ভোটাররা। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ভোটের হাওয়ায় সরগরম দেশের বিভিন্ন জেলা উপজেলা। পাড়া মহল্লার চা কফির কাপে নির্বাচনী আলাপ আর জমজমাট ব্যবসা। ভোটারদের মন জয় করতে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত চলছে গণসংযোগ ও সভা সমাবেশ। চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া ও জামাত প্রার্থী কেরামত আলীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য জেলা বান্দরবানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। লাকসাম পৌর এলাকায় প্রচারণা চালিয়েছেন কুমিল্লার 9 আসনে বিএনপি প্রার্থী আবুল কালাম। একই আসনে জামায়াত ইসলামের প্রার্থী সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী মনোহরগঞ্জ উপজেলায় ভোট প্রার্থনা করেছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে সাভারে গণসংযোগ করেছেন ঢাকা 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে বলে অভিযোগ করেছেন নাটোর 2 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জেলার নলডাঙ্গা উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ ও ভোট চেয়েছেন তিনি। চক্রান্ত ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে, বাংলাদেশের মানুষ, নাটোরের মানুষ মেনে নেবে না। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান ও জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি গণসংযোগ করেছেন। কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। খুলনার 6টি আসনে প্রচারণা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। গণভোটের প্রচারণায় আইনগত কোনো বাধা না থাকলেও রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী দায়িত্বে যারা থাকবেন তাদের হ্যাঁ বা না এর পক্ষে থাকার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। রাজধানী নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসি কেবলমাত্র আইনের কাছে দায়বদ্ধ। দেশে প্রচলিত আইন অনুযায়ী প্রত্যেকটি নিবন্ধিত দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ব্যস্ত নির্বাচন কমিশন। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটছে হরহামেশাই। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, 128টি নির্বাচনী এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে 94টি। 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে ইসি কারো কাছে দায়বদ্ধ নয় জানিয়ে তিনি বলেন, আইন মেনে নিবন্ধিত প্রতিটি দল নিজেদের মধ্যে সমতা বজায় রেখে তাদের প্রচারণা চালাবে বলে আশা করে নির্বাচন কমিশন। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না। তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশে বর্তমান নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলেও মন্তব্য করেন আনোয়ারুল ইসলাম। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।
নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, এমনকি গেজেটও প্রকাশ করা হবে না। পরবর্তী সরকার এসে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানালেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, সরকারি চাকরিজীবীদের আন্দোলন বন্ধ করতে বেতন বাড়ানোর সুপারিশ করেছে পে কমিশন। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, সামরিক সক্ষমতা বাড়াতে ডিফেন্স জোন করা হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির। বেতন দ্বিগুণ করার সুপারিশে খুশি হয়েছিলেন 14.5 লাখ সরকারি চাকরিজীবী ও 9 লাখ পেনশনভোগী। এখন শঙ্কা দেখা দিয়েছে এই সুপারিশ ফাইলবন্দি হয়ে পড়ে কিনা, কারণ অন্তর্বর্তী সরকার এটার বাস্তবায়ন করবে না, আবার গেজেটও দিবে না। তাহলে কেন এটা করা হলো তার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা। পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচলাবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন। একদিকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর যৌক্তিক দাবি, অন্যদিকে সাধারণ মানুষের উপর চাপ পড়ার আশঙ্কা নতুন সরকারের জন্য উভয় সংকট হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। কিভাবে টাকার সংস্থান হবে সেটা নিশ্চিত না করে অন্তর্বর্তী সরকার এত টাকা বেতন বাড়ানোর ঘোষণা কেন দিল, এমন প্রশ্নের জবাব দেন জ্বালানি উপদেষ্টা। 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনারা বলতেছেন, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা আছে সে কমিটি দেখবে, আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। তিনি জানান, সামরিক সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে 850 একর জমিতে গড়ে তোলা হবে ডিফেন্স জোন, তৈরি করা হবে যুদ্ধ বিমান সহ সামরিক সরঞ্জাম। ডিফেন্স সরঞ্জাম আমরা তো প্রতিনিয়ত কিনতেছি, তো এখন এখানে কোনো পার্থক্য নেই। এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে উৎপাদন হবে, এই জন্যই একটা জমি মাত্র বরাদ্দ করা হয়েছে। কি পাকিস্তান থেকে আসবে না কোন টার্কি থেকে আসবে না কোথা থেকে, না এরকম কোনো সুনির্দিষ্ট কোনো ইয়ে হয় না। উপদেষ্টা জানান, মন্ত্রীদের জন্য সুইমিং পুল সহ 9000 বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বিষয়ে অবগত নয় সরকার। এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি নাই। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জুলাই গণ আন্দোলনে প্রথম শহীদ শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় যে কোনো দিন রায় ঘোষণা করা হবে। রাষ্ট্র ও আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি মঞ্জুরুল বাসিদের নেতৃত্বাধীন 2 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 রায় ঘোষণার জন্য অপেক্ষমান রেখে আদেশ দেন। রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা প্রসিকিউশনে, আর ন্যায় বিচার পেলে খালাস পাবেন বলে দাবি আসামি পক্ষের। হুমায়ুন চিস্তির রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 16 জুলাই রংপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। 2 হাত প্রসারিত আবু সাইদকে হত্যার সেই ভিডিও পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়, যার পরিণতিতে পতন হয় শেখ হাসিনার। ওই ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় 30 জনকে আসামি করে গত বছরের 24 জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য নেওয়া হয়েছে মোট 25 জনের। এই মামলায় মোট 30 জন আসামির মধ্যে 6 জন কারাগারে রয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি হাসিবুর রশিদ সহ 24 জন আসামি এখনও পলাতক। উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ডাউট ইজ ক্রিয়েটেড, এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। এদিকে জুলাই গণ আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার মামলার রায়ে অসন্তোষ জানিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে স্মারকলিপি দেয় শহীদ পরিবার ও কয়েকটি সংগঠন। খুন করা
করার পরে সর্বোচ্চ শাস্তি একটা আসামিকে না দেওয়া হয় তাহলে তো মানুষ অহরহ খুন করবে। তো আমরা দেখতেছি এখন ট্রাইব্যুনাল হচ্ছে একটি রঙ্গমঞ্চ, এখানে বিভিন্ন ধরনের আয়োজন করা হয় আর আমরা হচ্ছি শ্রোতা। এছাড়া গুম করে র্যাবের টিএফআই সেলে নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে সেনা কর্মকর্তাদের আইনজীবীর আবেদন খারিজ করেন ট্রাইব্যুনাল 1। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উত্তরাঞ্চলীয় পাহাড়ি ও সীমান্তবর্তী জেলার সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব এলাকায় বিচ্ছিন্নতাবাদী কুকি চীনের মতো বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর তৎপরতা আগামীতে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলছেন তারা। সমস্যার সমাধানে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য বৈশ্বিক এবং আঞ্চলিক সংগঠনগুলোর সাথে বাংলাদেশকে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বারবারই হোঁচট খাচ্ছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের মানবিক ও আন্তর্জাতিক উদ্যোগগুলো। নতুন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সংকট নিরসনের পদক্ষেপ নেয়। দেশে আসেন জাতিসংঘের মহাসচিব। সেখানে এবছরের প্রথম দিকে রোহিঙ্গারা দেশে ফিরবেন এমন আশার কথা প্রধান উপদেষ্টা জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন বাস্তবতায় রাজধানীতে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এই সেমিনার, যেখানে বক্তারা জানান বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 11 লাখ, যা 8 লাখ জনসংখ্যার দেশ ভুটানকে ছাড়িয়ে গেছে। রোহিঙ্গাদের ক্যাম্পে মাদক এবং অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ আরও বাড়িয়েছে বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা। Our Chirong Hill Trust women. In the long run, if we remain timid, we don't enforce our sovereign authority, we might have to be set a part of our southern Chirong Hill Trust. পরিস্থিতি উত্তরণে একমাত্র রোহিঙ্গা প্রত্যাবাসনই সর্বশ্রেষ্ঠ উপায় বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। Establish a Rohingya commission or what could be called the Special Rapporteur Office within the government structure. And the second one is also important, is to strengthen the military footprint in the southeastern corner of the country to ensure national security. The expectation from a post-election government is not instant repatriation. I think that would be unrealistic to expect. But the expectation is clarity, courage, and coherence. I'll put in 3 C's. দায়িত্ব গ্রহণের পর নির্বাচিত নতুন সরকারকে প্রথম দিন থেকে এ বিষয়ে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে কাজ করতে হবে বলেও মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। একদিকে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল, অন্যদিকে দীর্ঘদিনের জলাবদ্ধতা যা দুর্ভোগের কারণ খুলনা 5 আসনের বাসিন্দাদের। ফলে একদিকে বেড়েছে বেকারত্ব, অন্যদিকে রয়েছে মাদক ও সন্ত্রাস। এই আসনে ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি না, চান বাস্তবায়ন। আর প্রার্থীরা বলছেন নির্বাচিত হলে খুলনা 5 আসনের উন্নয়নে নেওয়া হবে টেকসই ও স্থায়ী পরিকল্পনা। খুলনা 5 আসন নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা খুলনার ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা নিয়ে গঠিত খুলনা 5 আসন। বিভাগীয় শহর হলেও উন্নয়ন বঞ্চিত প্রায় 4 লাখ ভোটারের এ জনপদের মানুষ। শিল্পাঞ্চল হলেও বন্ধ রয়েছে রাষ্ট্রায়ত্ত জুট মিল, অন্যদিকে জলাবদ্ধতায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। এই আসনের ভোটাররা বলছেন সরকার আসে সরকার যায়, পরিবর্তন হয় না তাদের ভাগ্যর, যা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের বড় কারণ। খুলনা এসে শিল্পনগরী আর শিল্পনগরী নাই, বেকারত্ব সেরে গেছে, যুব সমাজ বেকার, নৈতিক অবক্ষয় হচ্ছে। ডুমুরিয়া প্রায় 123-24টা খাল রয়েছে, এই খালগুলো হচ্ছে সব প্রভাবশালীদের দখলে আছে। এদিকে নির্বাচন ঘিরে এই আসনে জনসমাবেশ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ আলী আসগর লবি। জানান খুলনা 5 আসনের উন্নয়নে তার পরিকল্পনার কথা। আমরা যদি আসতে পারি তাহলে আমরা 100% আমরা চেষ্টা করব। প্রথম কাজ হবে আমাদের এই বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের ব্যাপার আর জলবদ্ধতা বন্ধ করার। এটা তো 3টে জুট মিল যদি
শুরু করা যায় 15 থেকে 20,000 লোক আমরা চাকরি দিতে পারবো। অন্যদিকে এই আসনের প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মিয়া গুলাম পরোয়ার জানান, নির্বাচিত হলে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। রাষ্ট্র যারা চালায়নি, আমরা জামাত ইসলামী সহ 10 দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা একটা সুশাসন, একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি একটা স্টেট আমরা কায়েম করতে চাই। শুধু প্রতিশ্রুতি না, এলাকার উন্নয়নে প্রার্থীদের প্রতি দাবি এলাকাবাসীর। ভোটার ও বাসিন্দারা বলছেন, এই এলাকার বন্ধ হয়ে যাওয়া জুটমিলগুলো পুনরায় চালু করা ও স্থায়ী জলাবদ্ধতা নিরসনে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা, যা আগামী নির্বাচনে ভোটের বড় সমীকরণ হিসেবে কাজ করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, খুলনা। মুন্সিগঞ্জ সদর 3 আসনে রয়েছেন সহকর্মী ইয়াসিন রানা। সেখান থেকে প্রচারণার খবর জানাচ্ছেন তিনি। মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলা নিয়ে যে আসনটি গঠিত, এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। এখানে রাস্তাঘাটগুলো খুবই সরু, চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল, ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থাও খুবই খারাপ। সেজন্য এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে তারা প্রতিশ্রুতি নিচ্ছেন। প্রার্থীরাও যথাসাধ্য চেষ্টা করছেন এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করা যায়। ভোটের মাঠে ভোটারদের প্রাধান্য দিয়ে প্রার্থীরা কি কি করতে পারবেন সে বিষয়েও নানান ধরনের আলোচনা পরামর্শ করছেন। ভোটের মাঠ থেকে এই ছিল সবশেষ তথ্য। আবারও সালামি স্টিল ভোটের গাড়ির খবর। নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ 1 আসনে নির্বাচনী মাঠ দিন দিন উত্তপ্ত হয়ে উঠছে। শরিকদের ছেড়ে দিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী সরে দাঁড়ানোর পর এই আসনে ভোটের সমীকরণে এসেছে নতুন মোড়। জেলা বিএনপির বহিষ্কৃত নেতা শেখ সুজাত মিয়া এবং বিএনপি প্রার্থী রেজা কিবরিয়ার মধ্যে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 7 আসনে লালবাগে এলাকায় রয়েছেন সহকর্মী সাজ্জাদ জাহান। সেখান থেকে জানাচ্ছেন নির্বাচনী প্রচারণার খবর। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রাজধানীর বিভিন্ন নির্বাচনী প্রচারণা দেখেছি। এই মুহূর্তে রয়েছি আমরা রাজধানীর লালবাগে। আমরা দেখতে পাচ্ছি যে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে জয়ী হলে বিভিন্ন আশ্বাস বাস্তবায়নের প্রতিশ্রুতি নিয়ে, তেমনি ভোটারদেরও প্রত্যাশা যে সকল সমস্যা রয়েছে এলাকাতে, যে বিশেষ করে সন্ত্রাস, মাদক, গ্যাসের সমস্যা, এই সমস্যাগুলো নিরসনে আগামীতে যারা নির্বাচিত হবেন তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন। তা আমরা এই মুহূর্তে রাজধানীর লালবাগে যেটি দেখতে পেয়েছি, কিছুক্ষণ আগে এখানে বিএনপির প্রার্থী গণসংযোগ করেছেন, তেমনি জামায়াতে ইসলামের প্রার্থীও গণসংযোগ করেছেন। তারা ভোটারদের আশ্বস্ত করছেন নির্বাচিত হলে এলাকার যে বিদ্যমান সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসন করে আগামীতে এলাকার উন্নয়নে একটি ব্যাপক ভূমিকা পালন করবেন। সালামি স্টিল ভোটের গাড়ি নিয়ে আমার কাছে রাজধানীর লালবাগ থেকে এই ছিল সর্বশেষ। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভালো মানের 1 ভরি সোনা 5,249 টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে 2,62,440 টাকায়। দেশের বাজারে স্বর্ণের দাম এত বেশি এর আগে কখনো হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, আজ থেকে এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত 5% মূল্য সংযোজন করে এবং বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে নির্ভুল হামলা চালানোর চিন্তা করছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে এমন হামলার পরিকল্পনা করছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও দেশটির প্রেসিডেন্ট ট্রাম্প একই ধরনের কৌশল নিয়েছিলেন। পরে সেখানে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে এমন হামলা চালাতে চায় মার্কিন সামরিক কর্মকর্তারা। গত 1 মাস ধরে ইরানি বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন পীড়নের অজুহাতে
যুক্তরাষ্ট্র হামলার বিষয়টি বিবেচনা করে আসছে। ইরানে আইনি শৃঙ্খলা বাহিনীর হামলায় কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চাপের কারণেই ট্রাম্প ইরানে হামলা চালানোর ব্যাপারে সাময়িক বিরতি দিয়েছেন। তবে সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনও তেহরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসেন নাই। খেলার খবর। প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ হচ্ছে বাংলাদেশকে ছাড়া। শুধু বাংলাদেশের ক্রিকেটাররাই নন, বাংলাদেশের সাংবাদিকদেরও যাওয়া হচ্ছে না বিশ্বকাপে। কারণ বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর আইসিসি বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনও বাতিল করেছে। অবশ্য বিসিবি জানিয়েছেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছেন, ইতিমধ্যেই তারা আইসিসির কাছে অ্যাক্রিডিটেশনের বাতিলের ব্যাখ্যা চেয়েছেন। বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন, সো এখানে তো আমাদের কিছু বলার নেই। বাট আমরা মনে করি যে কোনো ক্ষেত্রেই আমাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত ছিল আমাদের গণমাধ্যম। ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে, ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা কেন করা হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিএনপির বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলে স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল। ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তারেক রহমান ভোট দেওয়ার পর কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান। নির্বাচনী দুর্নীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবেন জনগণ। যশোর ও সাতক্ষীরা জনসভায় ডাক্তার শফিকুর রহমান। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান। শেখ হাসিনার 17 বছর এবং আরেকটি দলের 17 মাসের ফ্যাসিবাদী আচরণ দেখেছে জনগণ। আসিফ মাহমুদ। বর্তমান শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা আলী রিয়াজের। রাজধানী সহ সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নতুন পে স্কেল অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে না, জ্বালানি উপদেষ্টা। আন্দোলন বন্ধ করতে বেতন বাড়ানোর সুপারিশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।